Hey, hello everyone. Welcome to DD EdTech. We mean Dewdrops EdTech. অ্যাডমিশন ক্যান্ডিডেটদের জন্য অ্যাডমিশন ইংলিশ ক্লাসের দ্বিতীয় ক্লাসে আজকে আমরা উপস্থিত হয়েছি। লাস্ট ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ভার্ব নিয়ে। সেখানে ভার্বের বিভিন্ন টাইপস ক্লাসিফিকেশন নিয়ে কথা বলেছে এবং সেই ভার্বগুলো নিয়েও কথা বলা হয়েছে মোটামুটি বিস্তারিত। এন্ড আজকের ক্লাসে যে ভার্বটা বাকি ছিল কোয়াজিটিভ ভার্ব, আমি বলেছিলাম এই ভার্বটা ইম্পর্ট্যান্ট প্লাস কিছুটা এক্সটেন্ড লেভেলে কথা বলতে হবে বা কিছুটা বিস্তারিত কথা বলতে হবে, একটু বোঝার বিষয় আছে। সুতরাং আজকে আমরা কোয়াজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। সো চলুন শুরু করি। প্রথমে বুঝতে হবে যে কোয়াজিটিভ ভার্বটা অ্যাকচুয়ালি কি। এর আগে তো আমরা ফাইনাইট ভার্ব দেখলাম, নন ফাইনাইট ভার্ব দেখলাম, প্রিন্সিপাল দেখলাম, অক্সিলারি দেখলাম, নন ফাইনাইটের জিরান্ট পার্টিসিপল দেখলাম, ইনফিনিটিভ দেখেছি এন্ড পার্টিসিপল দেখেছি। বাট আবার ফাইনাইট ভার্ব থেকে দেখেছি প্রিন্সিপাল, অক্সিলারি, মডাল অক্সিলারি, প্রাইমারি অক্সিলারি, ডু ভার্ব, হ্যাভ ভার্ব, বি ভার্ব, তারপর আবার ফাইনাইট ভার্বের প্রিন্সিপাল থেকে আবার কোয়াজিটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব, এগুলো আমরা নিয়ে আলোচনা করেছিলাম। তাহলে বাকি কোয়াজিটিভ ভার্ব। তাহলে কোয়াজিটিভ ভার্বটা কি? ধরুন আপনি বলছেন যে আপনি কোনো একটা পাখি দেখছেন, তাহলে আপনি কি বলেন? আপনি বলেন আই সি এ বার্ড। আচ্ছা, ভালো। আপনি বলছেন তুমি একটা পাখি দেখো, তাহলে আপনি বলেন ইউ সি এ বার্ড। আপনি বলছেন তারা একটা পাখি দেখে, আপনি বলছেন তারা একটা পাখি দেখে, ইট মিনস দে সি এ বার্ড। দেখুন প্রত্যেকটা সেন্টেন্সে একটি ভার্ব কমন আছে, সেই ভার্বটি হচ্ছে সি। এখানে সি, এখানে সি, এখানে সি। সি মানে হচ্ছে দেখা। ওয়েল, কিন্তু এবার যদি আমি আপনাকে বলি এমন কোন একটা সেন্টেন্স গঠন করুন যেখানে বলা হচ্ছে আপনি একটি পাখি দেখাচ্ছেন, অন্য কাউকে দেখাচ্ছেন, তাহলে আপনি কিভাবে বলবেন? সি দিয়ে বলতে পারবেন? পারবেন না। তার জন্য আপনাকে অন্য একটা ভার্ব নিয়ে আসতে হবে। সেটা কি ভার্ব? সেটা হচ্ছে শো। শো ইট মিনস আপনি হয়তো বলবেন আই শো ইউ এ বার্ড। আমি আপনাকে একটা পাখি দেখাই বা দেখাবো, রাইট? দেখাই। তাহলে আমি আপনাকে একটা পাখি দেখাই, শো নিয়ে আসতে হচ্ছে। এতক্ষণ প্রত্যেকটা সেন্টেন্সে কি ইউজ করেছেন? সি ইউজ করেছেন, সি ইউজ করেছেন, সি ইউজ করেছেন। বাট যখন অন্য কাউকে দেখাচ্ছেন, অর্থাৎ কাজটা অন্য কাউকে দিয়ে করাচ্ছেন, দেখানোর কাজটা অন্য কাউকে দিয়ে করাচ্ছেন, তখন আপনাকে নিয়ে আসতে হচ্ছে শো ভার্বটা। এবং এই শো ভার্বকে বলা হয় কোয়াজিটিভ ভার্ব। এই শো ভার্বকে বলা হয় কোয়াজিটিভ ভার্ব। আর এই যে এগুলো হচ্ছে সিম্পল ভার্ব, নরমাল ভার্ব, ফাইনাইট ভার্ব হতে পারে, ইনফাইনাইট ট্রানজিটিভ ভার্ব হতে পারে। বাট এই শোকে বলছে কোয়াজিটিভ ভার্ব। অর্থাৎ কোয়াজিটিভ ভার্ব তার মানে কি হচ্ছে? কোয়াজিটিভ ভার্ব সেই ভার্ব যখন আপনি অন্যকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নেবেন, তখন আপনার প্রয়োজন পড়বে এই কোয়াজিটিভ ভার্বের। যেমন মনে করুন আপনি পানি পান করেন, ইউ ড্রিঙ্ক ওয়াটার। আমি পানি পান করি, আই ড্রিঙ্ক ওয়াটার। সে পানি পান করে, হি ড্রিঙ্কস ওয়াটার। বাট যখন বলবো যে আপনি ছোট বাচ্চাকে পানি পান করাচ্ছেন, তার মানে অন্য একটা ছোট বাচ্চাকে দিয়ে আপনি পানি পান করানোর কাজটা করিয়ে নেবেন, তখন আপনার প্রয়োজন পড়বে কোয়াজিটিভ ভার্বের। অর্থাৎ অবজেক্টকে দিয়ে, সেন্টেন্সের মধ্যে অবজেক্টকে দিয়ে যখন কোনো একটা কাজ করিয়ে নেওয়া হয়, তখন সেটাকে কোয়াজিটিভ ভার্ব বলে। এবং এটা বিভিন্ন অ্যাডমিশন টেস্টের কোশ্চেনে প্রচুর কমন একটা কোশ্চেন, কোয়াজিটিভ ভার্ব থেকে আসা। সো আমরা সেটা নিয়েই কথা বলবো। যেমন আরো বলা যেতে পারে যে আপনি শিখেন, ইউ লার্ন। আমি শিখি, আই লার্ন। সে শিখে, হি লার্নস। বাট যদি বলি অন্য কাউকে শেখান, যেমন আমি আপনাদের শেখানোর চেষ্টা করছি, তাহলে এই যে শেখাচ্ছি এটা কি হবে? মানে শেখার কাজটা অন্য কাউকে দিয়ে করিয়ে নিচ্ছি, তাহলে কি হবে? তাহলে আমরা তখন আর লার্ন বলতে পারবো না, তখন আমরা বলবো টিচ। টিচ। আবার আমি খাই, আই ইট। সে খায়, হি ইটস। কিন্তু যদি বলা হয় যে আপনি আপনার ছোট ভাইকে খাওয়াচ্ছেন, তাহলে কি বলবেন? তখন কিন্তু ইট দিয়ে বলতে পারবেন না, তখন আপনাকে একটা শব্দ নিয়ে আসতে হবে, ভার্ব নিয়ে আসতে হবে, সেটা হচ্ছে ফিড। ফিড মানে কি? খাওয়ানো, রাইট? সো এই যে লার্ন থেকে টিচ হয়ে যাচ্ছে,
তারপরে ইট থেকে ফিড হয়ে যাচ্ছে, সি থেকে শো হয়ে যাচ্ছে। এই ধরনের অনেক ভার্ব আছে যেগুলো কখন ইউজ করছি আমরা, যখন অবজেক্টকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নিচ্ছি, মানে অন্য কাউকে দিয়ে কোনো একটা কাজ করিয়ে নিচ্ছি, তখন আমাদের প্রয়োজন পড়ছে এই ভার্বগুলো। আর এই ভার্বগুলোকেই বলা হয় পজিটিভ ভার্ব। তো এখন কথা হচ্ছে ইংলিশে সবগুলো ভার্বের এরকম পজিটিভ ফর্ম নেই, সবগুলোর এরকম পজিটিভ ফর্ম নেই। যেগুলো নেই সেগুলোকে পজিটিভ বানিয়ে নিতে হয়, তৈরি করে নিতে হয়। কিভাবে তৈরি করে নিই আমরা পজিটিভ ভার্ব তৈরি করে নেওয়ার জন্য আরো 5টা ভার্বের, সাধারণত মোস্ট কমন 5টা ভার্বের সাহায্য নেই। সেই 5টাকে আপনি টুল বলতে পারেন। 5টা টুল, যেই টুল আপনি ইউজ করে অন্য ভার্বদের পজিটিভ ভার্ব তৈরি করবেন। এই যে এখানে যে ভার্বগুলো বললাম, শো, ফিড, টিচ, ড্রেন্স, তাই না? তো এই ভার্বগুলো হচ্ছে পজিটিভ ভার্ব, বাইবর্ন পজিটিভ ভার্ব। এগুলোকে বলা হয় উৎসমূলে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বকে তাহলে কয় ভাগে আমরা বিভক্ত করতে পারবো? পজিটিভ ভার্বকে আমরা 2 ভাগে বিভক্ত করতে পারবো। একটা হচ্ছে উৎসমূলে পজিটিভ ভার্ব, আর একটা কি করতে হয়, আমাদেরকে বিশেষ কয়েকটা ভার্বের মাধ্যমে তৈরি করে নিতে হয়। কিরকম সেই 5টা পজিটিভ ভার্ব কি, এগুলি অ্যাকচুয়ালি আপনাদের অ্যাডমিশন টেস্টে কাজে লাগবে। এখন যেটা পড়াচ্ছি যে সেটা হচ্ছে 5টা পজিটিভ ভার্বটা হচ্ছে, 1 নম্বরে মেক, 2 নম্বরে আছে ধরুন গেট, 3 নম্বরে আছে হ্যাভ, HAV হ্যাভ, এবং 4 নম্বরে আছে ধরুন লেট, এবং 5 নম্বরে হেল্প। এই যে 5টা লিখেছি দেখুন, মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প, এই 5টাকে আপনি বলতে পারেন বিশেষ 5টা ভার্ব। এই 5টাকে আমরা পজিটিভ ভার্ব বলি। কেন বলি? এই 5টাকে ইউজ করে আমরা অন্য সাধারণ ভার্বের পজিটিভ ফর্ম তৈরি করি। যখন অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নিতে হয় এবং সেই ভার্বগুলোর ইংলিশে অলরেডি কোনো পজিটিভ ফর্ম থাকে না, সেই ভার্বগুলোকে আমরা এই 5টা ভার্বের মাধ্যমে পজিটিভ ভার্ব তৈরি করি। এখন এই 5টা বিশেষ 5টা স্ট্রাকচার আছে, এবং এই যখন আমরা এটা পড়তে যাব তখন আমাদের অবজেক্টের আইডিয়াটা কাজে লাগবে। সো আমি লাস্ট ক্লাসে ভার্বে অবজেক্টকে নিয়ে একটু বলেছিলাম যে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট। বস্তুবাচক হলে সেটাকে আমরা বলেছি ডিরেক্ট অবজেক্ট, আর ব্যক্তিবাচক হলে সেটাকে আমরা বলেছি ইনডিরেক্ট অবজেক্ট। তো সেই কনসেপ্টটা কাজে লাগবে, কারণ এই মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প, এই 5টি পজিটিভ ভার্বের 5টা বা 5 থেকে কিছু কয়েকটা স্ট্রাকচার আছে। সেই স্ট্রাকচারগুলোই আপনাদের মনে রাখতে হবে। এখন আমি যে স্ট্রাকচারগুলো দিব, মেকের একটা স্ট্রাকচার দিব, গেটের 2টা দিব, হ্যাভের 2টা দিব, লেটের একটা দিব, হেল্পের 2টা দেব। এই যে সেই স্ট্রাকচারগুলো দেবে, এই স্ট্রাকচারগুলোকে আপনাদের এতবার প্র্যাকটিস করতে হবে যে মেমোরাইজ করার মতো করে ফেলতে হবে সেগুলোকে। তাহলেই আপনাদের অ্যাডমিশন টেস্টে আপনারা এখান থেকে পজিটিভ ভার্ব থেকে কোশ্চেন আসলে ভালোভাবে আনসার করতে পারবেন। তো চলুন আমরা মেক থেকে শুরু করব। এই 5টাকে আপনাদের একদম মনে রাখতে হবে, একদম মনে রাখতে হবে, মস্তিষ্কে একদম আত্মস্থ করে ফেলতে হবে। মেক, গেট, হ্যাভ, লেট, হেল্প, এই 5টাকে দিয়ে আমরা অন্যান্য ভার্বের পজিটিভ ভার্ব তৈরি করি। সো চলুন আমরা মেক নিয়ে প্রথমে কথা বলি। তার পূর্বে আই থিংক আপনারা বুঝে গেছেন পজিটিভ ভার্ব কি। পজিটিভ ভার্ব হচ্ছে সেই ভার্ব যে ভার্ব হচ্ছে অন্য ব্যক্তি বা বস্তুকে দিয়ে যখন কাজ করিয়ে নেওয়া বোঝায় তখন আমরা ইউজ করি। যেমন এখন আমরা মেক নিয়ে কথা বলবো। মেক ভার্ব কখন ইউজ করব? এখন দেখেন আমি তো 5টা লিখেছিলাম, মেক, গেট, হেল্প, তারপরে লেট, এই 5টা তো লিখেছিলাম, রাইট? তো এই 5টার মধ্যে কখন কোনটা ইউজ করব সেটা বলে দিচ্ছি। যেমন ধরুন মেক ইউজ করব যখন অন্য ব্যক্তি বা বস্তুকে দিয়ে জোর করে, ফোর্স করে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝাবে। যখন অন্য ব্যক্তি বা বস্তুকে দিয়ে যখন ফোর্স করে বা জোর করে কাজ করে নেওয়া বোঝাবে তখন আমরা ইউজ করব মেক। যেমন ধরুন আমি বললাম যে আমি আমার ছোট ভাইকে দিয়ে আমার রুম ক্লিন করে নিয়েছি, আমার রুম পরিষ্কার করে নিয়েছি, তাহলে সেক্ষেত্রে আমরা কি ইউজ করব? মেক ভার্ব ইউজ করব। দেখুন আমি যে সেন্টেন্সটা বললাম আমার ছোট ভাইকে দিয়ে রুমটা ক্লিন করে নিয়েছি, এক্ষেত্রে কিন্তু আমার ভাইকে আমি ফোর্স করে কাজটা করিয়ে নিয়েছি এমন অর্থ দিবে যদি আমি মেক দিয়ে সেই সেন্টেন্সটা তৈরি করি। তো মেকের স্ট্রাকচারটা দেখব। তো তারও আগে আবারও বলে নিই যে মেক, গেট, হেল্প,
তারপরে হ্যাভ, এই পাঁচটা, লেট, এই পাঁচটা যে পজিটিভ ভার্ব আছে, এই ভার্বগুলো স্ট্রাকচার ব্যক্তির ক্ষেত্রে একরকম হবে, বস্তুর ক্ষেত্রে আরেক রকম হবে। ব্যক্তিবাচক যদি অবজেক্ট হয় এক রকমের স্ট্রাকচার হবে, বস্তুবাচক অবজেক্ট হলে আরেক রকমের স্ট্রাকচার হবে। আবার কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তি হোক বা বস্তু হোক, যেই রকমের অবজেক্ট হোক না কেন, নিয়ম একটাই, স্ট্রাকচার একটাই। তো মেকের ক্ষেত্রে স্ট্রাকচার একটাই, ব্যক্তিবাচক অবজেক্ট বা বস্তুবাচক অবজেক্ট, দুই ক্ষেত্রে একটা স্ট্রাকচারই মেনে চলে। সেটা কি? যদি মেক দিয়ে আমাদেরকে সেন্টেন্স তৈরি করতে হয়, তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট থাকবে সেন্টেন্সে, খুব ভালো কথা। দ্বিতীয়ত আমাদেরকে এই মেক ভার্বটা নিয়ে আসতে হবে, মেক ভার্ব নিয়ে আসবো। এক্সাম্পল দিলে ভালোভাবে বুঝবেন, ডন্ট ওয়ারি, ক্লাসটা দেখতে থাকুন ধৈর্য ধরে। আমি এক্সাম্পল দেওয়া মাত্র আপনারা বিষয়টা ভালোভাবে বুঝতে পারবেন। তাহলে সাবজেক্ট হবে, তারপরে মেক ভার্বটা নিয়ে আসবো, তারপরে আমাদেরকে সাবজেক্ট অবজেক্ট নিয়ে আসতে হবে। সেন্টেন্সে একটা অবজেক্ট নিয়ে আসতে হবে, সেটা ব্যক্তিবাচক হতে পারে বা বস্তুবাচক হতে পারে। ধরলাম এটা ব্যক্তিবাচক অথবা বস্তুবাচক, থিং অথবা পার্সন, দুই ধরনেরই অবজেক্ট হতে পারে। যেটাই হোক না কেন, সেই অবজেক্টের পর যে ভার্বটা ইউজ করবো, এবার যে ভার্বকে আমরা পজিটিভ ভার্ব তৈরি করতে চাইছি, হ্যাঁ, সেই ভার্বের যে ফর্ম নিয়ে আসবো সেটা হচ্ছে V1 ফর্ম, মানে প্রেজেন্ট ফর্ম, ভার্বের বেস ফর্ম প্রেজেন্ট ফর্ম নিয়ে আসবো, এবং তারপরে রিমেইনিং পার্ট, বাক্যের বাকি অংশ। এই হচ্ছে মেকের স্ট্রাকচার। এখন ধরুন মেক মানে কিন্তু শুধু মেক না, এটার মেক্সও হতে পারে টেন্স অনুসারে, টেন্স অনুসারে মেডও হতে পারে ভার্বের পাস্ট পার্টিসিপল বা পাস্ট ফর্ম হলে। ওকে, তো এই হচ্ছে মেক। তাহলে স্ট্রাকচার এটা আমরা মনে রাখবো। এবং আমাদের দেখুন অ্যাডমিশনের কোশ্চেন কিন্তু এই স্ট্রাকচারটা মুখস্থের জন্য না, আপনার মূলত এই যে এইটা মনে রাখতে হবে যে আচ্ছা সেন্টেন্সে যদি মেক থাকে তাহলে তার পরবর্তী অবজেক্টের পর যে ভার্বটা হবে সেটা অবশ্যই প্রেজেন্ট ফর্মে হবে। এইটা আপনাদেরকে বেশি ভালো করে মনে রাখতে হবে যে আচ্ছা সেন্টেন্সে যেই আপনারা মেক দেখবেন পজিটিভ ভার্ব হিসেবে, তখন অবজেক্ট পরবর্তী যে ভার্বটা হবে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ইউজ করতে হবে। আচ্ছা দেখুন এক্সাম্পল যেটা আমি বলেছিলাম যে আমি আমার ছোট ভাইকে দিয়ে, এটা এইভাবে বলি যে ইলন মাস্ক, ইলন মাস্ক, ইলন ইলন মাস্ক, ইলন মাস্ক পলককে দিয়ে তার রুম পরিষ্কার করিয়েছিল। তাহলে কি বলবো? ইলন মেড, পলক মনে করুন ইলনের ছোট ভাই, ইলন মাস্কের ছোট ভাইয়ের নাম ধরুন পলক। তাহলে ইলন মেড, তারপরে দেখুন অবজেক্ট বসাতে হবে, অবজেক্ট কি? পলক, মানে হিজ ব্রাদার, হিজ ব্রাদার, হিজ ব্রাদার তার রুম পরিষ্কার করে নিয়েছিল, মানে ক্লিন করে নিয়েছিল, ক্লিন দা রুম, ক্লিন দা রুম। তাহলে কি দাঁড়াচ্ছে? ইলন মেড হিজ ব্রাদার ক্লিন দা রুম, ইলন মাস্ক তার ভাইকে দিয়ে রুমটা পরিষ্কার করিয়েছিল। এই যে যখন ফোর্স করে করানো বোঝাচ্ছে তখন আমরা মেক ইউজ করছি। তাহলে দেখুন আপনার অ্যাডমিশনে কিভাবে কোশ্চেন আসবে আমি আবারও বলি, দেখুন আপনার সম্পূর্ণ সেন্টেন্স দেওয়া থাকবে, শুধু এখানে ভুল দেওয়া থাকবে। ধরুন সাপোজ এখানে ক্লিন না দিয়ে ক্লিনড দিয়ে রেখেছে, ক্লিনড দিয়ে রেখেছে, অথবা ফাঁকা গ্যাপ দিয়ে রেখেছে, আর এবং অপশন 4টা দিয়েছে যে কোন ফর্ম হবে, তখন আপনাকে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ইউজ করতে হবে। ক্লিনড থেকে কি ইউজ করতে হবে? ক্লিন ইউজ করতে হবে। সো আপনার মনে রাখতে হবে যে মেক থাকলে সেটা ব্যক্তিবাচক অবজেক্ট হোক বা বস্তুবাচক অবজেক্ট হোক, তার পরবর্তী ভার্ব প্রেজেন্ট ফর্মে থাকে, প্রেজেন্ট ফর্মে থাকে। এক্ষেত্রে আরেকটা কথা বলি, ব্যক্তিবাচক বা বস্তুবাচক অবজেক্ট দিয়ে আমরা করছি, এক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব্যক্তিবাচক বস্তুবাচক ধরে পজিটিভ এর প্রবলেম গুলো সলভ করা যায়। কিন্তু আরেকটা কনসেপ্ট আছে, ডুয়ার আর রিসিভার। অবজেক্টকে ডুয়ার হিসেবে ধরা হয়, আবার রিসিভার হিসেবে ধরা হয়। এই ডুয়ার রিসিভার ধরেও পজিটিভের প্রবলেম সলভ করা যায়। সো ও ক্ষেত্রে একদম 100% রাইট হয়, তবে ওটা একটু জটিল হবে। আপাতত এই অবজেক্ট ব্যক্তিবাচক বা বস্তুবাচক ধরে রাখলেই ম্যাক্সিমাম ক্ষেত্রে রাইট আনসার করা যায়। আচ্ছা দেখুন তাহলে ইলন মেড হিজ ব্রাদার ক্লিন দ্য রুম। আই থিংক মেকের বিষয়টা বোঝা গেছে। তাহলে আপনি মনে রাখবেন কি? আপনি মনে রাখবেন মেকের এই রুলটা, যে সাবজেক্ট, তার পরবর্তী মেক, তার পরবর্তী অবজেক্টের পরবর্তী ভার্বটা যেটা হবে সেটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হবে।
এইটা গুরুত্বপূর্ণ যে সেন্টেন্সে মেক যদি দেখি পজিটিভ ভার্ব হিসেবে, তাহলে অবজেক্ট পরবর্তী ভার্বটা ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম হবে। আচ্ছা, যদি মেক বুঝতে পারি তাহলে চলুন এবার গেটে যাই। গেট একটু ফাস্ট এগোতে হবে, কারণ অ্যাডমিশনে আপনাদের সময় অনেক কম। এই বেসিক গুলো অনেক বেশি বুঝাতে চাইলেই আরো অনেক বেশি আলোচনা করা যাবে, কিন্তু আপনাদের এত কিছু বোঝারও সময় নেই বা প্রয়োজনও নেই। যতটুকু প্রয়োজন ততটুকু আলোচনা করছি, আপনারা জাস্ট মনোযোগ দিয়ে দেখেন। দেখুন, গেট, এই গেট মানে কি? গটও হতে পারে, আবার টেন্স অনুসারে গেটসও হতে পারে, আবার পাস্ট পার্টিসিপলে গটেনও হতে পারে, রাইট? আচ্ছা, আমরা গেটের রুল দেখব। গেটের ক্ষেত্রে দুইটা রুল, ব্যক্তিবাচক অবজেক্টের ক্ষেত্রে একটা, বস্তুবাচক অবজেক্টের ক্ষেত্রে আরেকটা রুল। ধরুন ব্যক্তিবাচক অবজেক্টের ক্ষেত্রে আমরা গেটের রুল ইউজ করব। তাহলে প্রথমে সাবজেক্ট, সেন্টেন্সে কি থাকবে? একটা সাবজেক্ট থাকবে। তারপরে কি থাকবে? সেন্টেন্সে অবশ্যই আমরা গেট ইউজ করব, গেট ইউজ করব। তারপর কি ইউজ করব? আমরা একটা অবজেক্ট ইউজ করব, সেটা ব্যক্তিবাচক। আমরা প্রথমে ব্যক্তিবাচক দিয়ে করি। ধরুন গেট আছে এবং ব্যক্তিবাচক অবজেক্ট আছে, তাহলে তার পরবর্তী ভার্বটা, এইটাই গুরুত্বপূর্ণ, তার পরবর্তী ভার্ব কি হবে? যদি গেট যদি পজিটিভ ভার্ব হিসেবে থাকে, তাহলে অবজেক্ট পরবর্তী ভার্বটা কোন ফর্মে হবে? মনে রাখবেন, ইনফিনিটিভ হবে। কি হবে? ইনফিনিটিভ হবে। ইনফিনিটিভ মানে কি আমি আপনাদের বলেছিলাম? ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে হচ্ছে টু এর পর ভার্বের বেস ফর্ম হবে, টু এর পর ভার্বের বেস ফর্ম হবে, এটাকে ইনফিনিটিভ বলে। এবং তারপরে এক্সটেনশন। এই স্ট্রাকচারটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই স্ট্রাকচারের মধ্যে কোনটা বেশি মনে রাখতে হবে? এই যে অবজেক্ট যদি ব্যক্তিবাচক হয়, তাহলে তার পরবর্তী ভার্বটা ইনফিনিটিভ হবে, মানে টু এর পর ভার্বের বেস ফর্ম হবে। কি থাকলে? অবজেক্ট যদি ব্যক্তি হয় এবং পজিটিভ ভার্ব হিসেবে যদি গেট ইউজ হয়। এখন গেট কখন ইউজ করব? আমরা তো বুঝলাম মেক ইউজ করব তখন যখন জোর করে, ফোর্স করে কোনো কাজ করানো বোঝাবে। আর গেট ইউজ করব তখন যখন মেকের চেয়ে তুলনামূলক কম ফোর্স করে কোনো কাজ করানো বোঝাবে। মেকের চেয়ে তুলনামূলক কম ফোর্স করে, যে একটু বলেছি, খুব বেশি ফোর্স করিনি। খুব বেশি ফোর্স করা বোঝালে মেক ইউজ করতে হবে। আর গেট ইউজ করব যখন তুলনামূলক কম ফোর্স বা মানে জোর করা বোঝাবে, কম জোর করা বোঝাবে। তাহলে দেখুন, একটা এক্সাম্পল বলা যেতে পারে যে শিক্ষকটি তার শিক্ষার্থীদের দিয়ে একটা এসে লিখিয়েছিল, প্রবন্ধ বা আর্টিকেল লিখিয়েছিল, যেটাই বলুন না কেন। ধরুন এটাকে আমি বললাম, তাহলে এই সেন্টেন্সে সাবজেক্ট কি? শিক্ষক। তাহলে দি টিচার, স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট নিলাম দি টিচার। তারপর কি করব? একটা ভার্ব নেব, সে ভার্বটা কি? পজিটিভ ভার্ব গেট। এখন আমি শিক্ষক তার শিক্ষার্থীদেরকে তুলনামূলক কম জোর প্রয়োগ করেছে। মেকে যতটা জোর প্রয়োগ করা বোঝায়, এখানে এতটা জোর করা বোঝাচ্ছে না, ধরে নিন। তাহলে গেটকে আমরা বলবো পাস্টে, করিয়েছিল, তাহলে গেট থেকে গট হয়ে যাবে। গট, দ্য টিচার গট হিজ স্টুডেন্টস। এখানে অবজেক্ট কি? অবজেক্ট ব্যক্তিবাচক, হিজ স্টুডেন্টস, তার শিক্ষার্থীদের দিয়ে। দ্য টিচার গট হিজ স্টুডেন্টস, এর পরবর্তী ভার্ব কি হবে? অবশ্যই ইনফিনিটিভ হবে, কারণ গট আমরা মানে গেটকে পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করেছি, পাস্ট ফর্মে গট। তাহলে ভার্ব কি হবে? ইনফিনিটিভ হবে। কি করে নিয়েছিল? লিখে নিয়েছিল। টু রাইট অ্যান এসএ, মানে একটা আর্টিকেল বা প্রবন্ধ হোয়াট এভার লিখে নিয়েছিল, রাইট? দ্য টিচার গট হিজ স্টুডেন্টস টু রাইট অ্যান এসে। এই যে, তাহলে অ্যাডমিশনে কিভাবে কোশ্চেন আসবে? হয় এই যে আপনার এখানে স্পেস থাকবে, অথবা এইটার রাইটটাকে রিটেন লিখে দিয়ে রাখবে, বাট আপনাকে ইনফিনিটিভ ফর্মে নিয়ে আসতে হবে। কেন নিয়ে আসবেন আপনি ইনফিনিটিভ ফর্মে? কারণ আপনি দেখবেন তখন এখানে গেট পাস্ট ফর্ম হিসেবে গট পজিটিভ ভার্ব হিসেবে ইউজ হয়েছে, এই কারণে। সো আপনি তাহলে মনে রাখবেন কি এই ক্ষেত্রে, যে আচ্ছা, যখনই গেট পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে, তখনই তার অবজেক্ট পরবর্তী ভার্বটা ইনফিনিটিভ হবে, অর্থাৎ অবজেক্ট পরবর্তী ভার্বটা টু এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, অর্থাৎ ইনফিনিটিভ হবে। এটার গেল ব্যক্তিবাচক অবজেক্টের ক্ষেত্রে। এবার যদি বিষয় অথবা বস্তুবাচক অবজেক্ট হয়, তাহলে কি স্ট্রাকচার হবে? দেখুন, সিম্পলি এই যে পার্সন আছে না, এটাই অবজেক্ট হয়ে গেল। মনে করুন সাবজেক্ট লিখবেন সেন্টেন্সে, তারপরে গেট লিখবেন পজিটিভ ভার্ব হিসেবে, কিন্তু অবজেক্টটা ধরুন কোনো বিষয়বস্তুবাচক হলো, মানে থিং হয়ে গেল।
বিষয়বস্তুবাচক থিং। তাহলে তার পরবর্তী ভার্ব কি হবে? তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ইট মিন্স V3 ফর্ম হবে এবং ভার্ব এক্সটেনশন বা রিমেইনিং পার্ট, ভার্বের বাকি অংশ, সেন্টেন্সের বাকি অংশ ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে মনে রাখবেন, গেট যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে এবং অবজেক্টটা যখন বিষয় বা বস্তু, তখন আমরা ভার্বের পাস্ট পার্টিসিপল অর্থাৎ V3 ফর্ম ইউজ করব। এটা কি রকম? ওই সেম সেন্টেন্সকেই বলতে পারি যে ধরুন আপনি বললেন যে আমি মেশিনটি দিয়ে কি করেছিলাম? কাপড় ধুয়েছিলাম। তাহলে কি বলবেন? যে আই, সাবজেক্ট হচ্ছে আই, তারপরে আপনার পজিটিভ ভার্ব গেট নিতে হবে, যেহেতু মেশিন একটা যন্ত্র মানে বস্তুবাচক অবজেক্ট দিয়ে কাজ করিয়েছিলেন। আই গট দ্য মেশিন, তাহলে অবজেক্ট কি? দ্য মেশিন। আই গট দ্য মেশিন, তারপরে কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল হবে। যখনই বস্তুবাচক অবজেক্ট, তখনই কি হবে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। ইট মিন্স আই গট দ্য মেশিন, কি করিয়েছিলাম? মেশিনটাকে দিয়ে কাজ করিয়েছিলাম। তাহলে কাজ করানো ইংলিশ ওয়ার্ক দিলাম। আই গট দ্য মেশিন ওয়ার্ক, আর কিছু দিলাম না, রাইট? এই যে দেখুন, আমি মেশিনটি দিয়ে কাজ করিয়েছিলাম, যেহেতু বস্তুবাচক অবজেক্ট এবং পজিটিভ ভার্ব হিসেবে গেট আছে, গেট থেকে পাস্ট ফর্মে গট হয়ে গেছে, এবং তাই জন্য তার পরবর্তী ভার্ব, অবজেক্ট পরবর্তী ভার্বটা কি হয়েছে? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়েছে। আমি লিখিনি এখানে, আমি প্রেজেন্ট ফর্ম লিখেছি। ওয়ার্ক থেকে ওয়ার্কড হবে। কি হবে? ওয়ার্ক থেকে ওয়ার্কড হবে। কারণ কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম করতে হবে, V3 করতে হবে, ওয়ার্ক থেকে ওয়ার্কড হয়ে যাবে, রাইট? ওকে, তাহলে আই থিংক আপনাদের মনে থাকবে গেটের ব্যবহারটা। গেট যখন ব্যক্তিবাচক বোঝাবে তখন কি হবে? ইনফিনিটিভ হবে। আর গেট যখন বস্তুবাচক অবজেক্ট বোঝাবে বা বিষয় বোঝাবে তখন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। অলরাইট, যদি বোঝা যায় গেটের ব্যাপারটা, তাহলে এখন আমরা কথা বলবো হ্যাভ নিয়ে। হ্যাভ, তাহলে আমরা হ্যাভ কখন ইউজ করব পজিটিভ ভার্ব হিসেবে? আমরা হ্যাভ কখন পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করব? আমরা হ্যাভ যখন খুব সাধারণভাবে অন্যকে দিয়ে কোনো কাজ করিয়ে নেওয়া বোঝাবে, তখন আমরা হ্যাভ ইউজ করব। মেক খুব ফোর্স করে, জোর করে বোঝাচ্ছে, গেট তুলনামূলক কম ফোর্স করা বোঝাচ্ছে, আর হ্যাভ সাধারণভাবে অন্যকে দিয়ে বা অন্য কিছু দিয়ে কাজ করিয়ে নেওয়া যখন বোঝাবে, তখন আমরা হ্যাভ ইউজ করব। দেখুন, হ্যাভের ক্ষেত্রেও দুইটা স্ট্রাকচার, ব্যক্তিবাচক অবজেক্টের ক্ষেত্রে একটি, আরেকটা হচ্ছে বিষয়বস্তুবাচকের ক্ষেত্রে। ব্যক্তিবাচকের ক্ষেত্রে কেমন হবে? ধরুন একটা সেন্টেন্সের সাবজেক্ট, তারপরে হ্যাভ মানে কি হবে? তিনটা ফর্মে হতে পারে, হ্যাডও হতে পারে, রাইট? হ্যাভ, হ্যাড, যে কোনোটাই হতে পারে। টেন্স অনুসারে আমরা হ্যাভের পজিটিভ ফর্ম ইউজ করব। তাহলে সাবজেক্ট, তার পরবর্তী ভার্ব কি হবে? হ্যাভ হবে। আচ্ছা, তারপরে কি হবে? অবজেক্ট হবে। এখন যদি অবজেক্টটা ব্যক্তিবাচক বুঝাই, হ্যাভ পজিটিভ ভার্ব হিসেবে যখন হচ্ছে, এবং তখন যদি অবজেক্টটা পারসন বুঝাই, ব্যক্তিবাচক অবজেক্ট বুঝাই, তাহলে তার পরবর্তী ভার্বটা কি হবে? তার পরবর্তী ভার্বটা কি হবে? যদি ব্যক্তিবাচক হয় তাহলে হবে প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম। ওকে, প্রেজেন্ট ফর্ম বা ভার্বের বেস ফর্ম, এবং তারপরে বাক্যের বাকি অংশ, রিমেইনিং পার্ট বা এক্সটেনশন, রাইট? সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ হ্যাভ। হ্যাভ যখন ব্যক্তিবাচক অবজেক্টের ক্ষেত্রে ব্যবহৃত হবে। তো দেখুন, আমি একটা এক্সাম্পল দেই। মনে করুন বললেন যে আমি মানুষটিকে দিয়ে জিনিসটি আনিয়েছিলাম, রাইট? আমি মানুষটিকে দিয়ে জিনিসটি আনিয়েছিলাম। একটা সাধারণ সেন্টেন্স দিচ্ছি, খুবই সাধারণ সেন্টেন্স বোঝার জন্য। ধরুন আমি, তাহলে সাবজেক্ট কে? আই, তারপরে কি হবে? আনিয়েছিলাম মানে পাস্টে, হ্যাভ থেকে হয়ে যাবে হ্যাড। আই হ্যাড, কাকে দিয়ে আনিয়েছিলাম? একজন ব্যক্তিকে দিয়ে, যে কোনো একটা মানুষ। আই হ্যাড দি ম্যান, অর্থাৎ মানুষটিকে দিয়ে কাজ করিয়েছিলাম। কি করিয়েছিলাম? আনিয়েছিলাম। আনানোর ইংলিশ কি? ব্রিং। তাহলে ব্রিং, ব্রিং কি ব্রট হয়ে যাবে? নো, পাস্ট ফর্মে হবে না। কারণ কি দেখুন তো,
কারণ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম ইউজ করতে হবে যখন হ্যাভ কি পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে এবং অবজেক্টটা পারসন মানে ব্যক্তি বোঝাচ্ছে, তখন আমরা প্রেজেন্ট ফর্মই ইউজ করব। ইট মিন্স ব্রিংই হবে, ব্রট হবে না। আই হ্যাড দ্য ম্যান ব্রিং দোজ থিংস, ধরুন অনেকগুলো জিনিস নিয়ে এসেছিলেন, those things, right? I had the man bring those things, right? So দেখুন আপনার অবজেকশন কোশ্চেন কিভাবে হবে, আবারও দেখুন এই যে আপনার bring এর এখানে স্পেস থাকবে অথবা ভুল ফর্মে দেওয়া থাকবে, আপনাকে রাইট ফর্মটা চুজ করতে হবে এমসিকিউ থেকে, রাইট? আর সেটা কি দেখে বুঝবেন, এই যে দা ম্যান অবজেক্ট আছে তাই আপনি প্রেজেন্ট ফর্ম ইউজ করলে, যদি এখানে ব্যক্তিবাচক অবজেক্ট না হয়ে হ্যাভ পজিটিভ ভার্ব হিসেবে আছে কিন্তু অবজেক্টটা ব্যক্তিবাচক না হয়ে বস্তু বা বিষয় হলো, তাহলে কি হবে, তাহলে স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাবে। কিরকম, ধরুন অবজেক্টটা আর ব্যক্তিবাচক নেই, হয়ে গেছে বস্তুবাচক, বস্তুবাচক মিন্স থিংক অথবা বিষয়, রাইট? তাহলে ভার্বের আর প্রেজেন্ট ফর্ম থাকবে না, তখন যেহেতু হ্যাভ পজিটিভ ভার্ব এবং অবজেক্ট বস্তুবাচক বা বিষয়, তখন ভার্বের ফর্ম হয়ে যাবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মূলত পজিটিভ ভার্বের আলোচনায় আপনাদের এগুলোই মনে রাখতে হবে, অন্য কিছু না। তাহলে ধরুন আপনি বললেন যে আমি আমার চুল কাটিয়েছিলাম, আমি আমার চুল কাটিয়েছিলাম, অথবা বলুন যে প্রেজেন্টে বলুন আমি আমার চুল কাটিয়েছি, তাহলে কিভাবে বলবেন, যে সাবজেক্ট আই, তারপরে পজিটিভ ভার্ব হ্যাভ, যেহেতু কাটিয়েছি মানে প্রেজেন্ট ফর্মে, প্রেজেন্ট পারফেক্ট, আই হ্যাভ, তাহলে কি কাটিয়েছি, চুল কাটিয়েছি, বস্তুবাচক অবজেক্ট। I have my hair, আমি আমার চুল কাটিয়েছি, কাটার ইংলিশ কি, কাট, তাহলে কাটকে এখন কোন ফর্মে নিয়ে যেতে হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মে নিয়ে যেতে হবে, কাটের ইংলিশ হচ্ছে কাট, এখন এটা প্রেজেন্ট ফর্মও কাট, পাস্ট ফর্মও কাট এবং পাস্ট পার্টিসিপল ফর্মও কাট, এই জন্য পাস্ট পার্টিসিপল ফর্ম কাটই থাকবে, কি হয়ে যাবে, কাট। I have my hair cut, রাইট? আমি আমার চুল কাটিয়েছি। এই যে দেখুন আপনার এখানে ভার্বের ফর্মটা চেঞ্জ করা থাকবে, আপনাকে রাইট ভার্বটা ইউজ করতে হবে, যে ওকে হ্যাভ যেহেতু পজিটিভ ভার্ব হিসেবে আছে এবং অবজেক্টটা যেহেতু বস্তুবাচক, সুতরাং ভার্বের কোন ফর্ম হবে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এই তো, তাহলে ব্যক্তিবাচকের ক্ষেত্রে কি হবে, ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে যদি পজিটিভ ভার্ব হ্যাভ থাকে, এবং পজিটিভ ভার্ব যদি হ্যাভ থাকে এবং অবজেক্টটা যদি বিষয় অথবা বস্তু বোঝায়, তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে, অর্থাৎ V3 হয়ে যাবে। আই থিংক মনে থাকবে। তাহলে আমরা অলরেডি তিনটা দেখেছি, মেকের ক্ষেত্রে দেখেছি, গেটের ক্ষেত্রে দেখেছি, মেকের ক্ষেত্রে একটি স্ট্রাকচার, গেটের ক্ষেত্রে দুইটি স্ট্রাকচার এবং হ্যাভের ক্ষেত্রে দুইটি স্ট্রাকচার, অর্থাৎ ব্যক্তি বস্তুর ক্ষেত্রে আলাদা আলাদা। তাহলে এবার কথা বলবো লেট নিয়ে, কি নিয়ে, লেট নিয়ে। লেট, লেট কখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয়? আচ্ছা লেটের বাংলা কি আপনারা বলতে পারবেন? লেটের বাংলা হচ্ছে অনুমতি দেওয়া, লেটের বাংলা অনুমতি দেওয়া, অনুমতি দেওয়া। আরেকটা বিষয় আমি আপনাদের বলি, মনে পড়লো যে পজিটিভ ভার্বটা কিন্তু, এই পজিটিভ শব্দটা কিন্তু এখান থেকে এসেছে, কজ, যেটাকে আপনারা রিজন বা কারণ হিসেবে জানেন, এই কজ থেকে পজিটিভ শব্দটা এসেছে। আচ্ছা এবার বলি লেট নিয়ে। লেটের বাংলা কি বললাম, অনুমতি দেওয়া। তাহলে লেট যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হয় তখন আমরা একটা স্ট্রাকচার দেখতে পাই, সেটা ব্যক্তির ক্ষেত্রেও সেম স্ট্রাকচার, বস্তুর ক্ষেত্রেও সেম স্ট্রাকচার। তো লেট আমরা কখন ইউজ করব পজিটিভ ভার্ব হিসেবে? লেট আমরা পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করব তখন যখন কোনো কিছু, কোনো ব্যক্তিকে বা কোনো বস্তুকে অনুমতি দেওয়া বোঝাবে। কি দেওয়া বোঝাবে? অনুমতি দেওয়া বোঝাবে। যেমন ধরুন বললাম যে আমার বড় ভাই বা আমার ভাই আমাকে বাজারে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিল, তাহলে সাবজেক্ট কি? আচ্ছা তার আগে তো লেটেস্ট স্ট্রাকচারটা বলতে হবে, রাইট? লেটেস্ট স্ট্রাকচারটা বলি, তাহলে কি হবে লেটেস্ট স্ট্রাকচার? প্রথমত সাবজেক্ট, তারপরে ভার্ব আসবে, পজিটিভ ভার্ব লেট, লেট, এবং এরপরে অবজেক্ট। এই অবজেক্টটা কি হতে পারে? ব্যক্তিও হতে পারে, পার্সনও হতে পারে, আবার বস্তুও হতে পারে বা বিষয়ও হতে পারে, অর্থাৎ থিং, পার্সন অর থিং, যেটাই হোক না কেন এর পরবর্তী ভার্বটা অলওয়েজ
প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভার্বের V1 ফর্ম বেস ফর্ম হবে এবং রিমেইনিং পার্ট বা এক্সটেনশন, রাইট? সো দিস ইজ দ্য স্ট্রাকচার অফ লেট। অর্থাৎ লেট যখন পজিটিভ ভার্ব হিসেবে ব্যবহৃত হবে তার পরবর্তী অবজেক্ট ব্যক্তি হোক আর বস্তু হোক সব ক্ষেত্রে ভার্বের কোন ফর্ম হবে? প্রেজেন্ট ফর্ম হবে। বিষয়টা কেমন? আমি একটা সেন্টেন্স বললাম যে আমার বড় ভাই আমাকে বাজারে যাওয়ার অনুমতি দিয়েছিল, রাইট? তাহলে বললাম মাই ব্রাদার, আমার ভাই কি করেছে? আমাকে অনুমতি দিয়েছে। লেটের তিনটা ফর্ম কি? লেট, রাইট? তাহলে মাই ব্রাদার লেট কাকে? আমাকে। লেট মি এর পরবর্তী ভার্ব তাহলে কি হবে? যেহেতু লেট এখানে পজিটিভ ভার্ব এবং তার পরবর্তী অবজেক্ট যেটাই হোক না কেন, ব্যক্তি হোক না বস্তু হোক, যদিও এখানে ব্যক্তি, তার পরবর্তী ভার্ব কি হবে? প্রেজেন্ট ফর্ম হবে, V1 ফর্ম হবে। অর্থাৎ আমাকে যেতে দিয়ে অনুমতি দিয়েছিল, তাহলে গো, লেট গো। লেট মানেই তো অনুমতি দেওয়া। তাহলে আমার ভাই আমাকে অনুমতি দিয়েছিল। কি অনুমতি দিয়েছিল? যাওয়ার জন্য। এই যে গো থেকে ওয়েন্ট হয়নি, কিন্তু ওয়েন্ট হবে না, পাস্ট ফর্ম হবে না, কি হবে? V1 ফর্ম হবে, মানে প্রেজেন্ট ফর্ম হবে। এই কারণে এখানে গো হয়েছে। মাই ব্রাদার লেট মি গো টু দ্য মার্কেট, বাজারে যাওয়ার জন্য অনুমতি দিয়েছিল, রাইট? সো এই তো লেটের ব্যবহার। সো লেট থাকলে আমরা কি করব? তার পরবর্তী ভার্বটা, অবজেক্ট পরবর্তী ভার্বটা প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্মে নিয়ে আসব। ওয়েল, যদি অনুমতি লেটের এটা বোঝা যায়, তাহলে এবার আমরা সর্বশেষ পজিটিভ ভার্বটা নিয়ে কথা বলবো। সেটা কি? হেল্প। আচ্ছা, হেল্প তো শুধু ব্যক্তিকেই করা যায়, বস্তুকে তো আর আপনি হেল্প করতে পারবেন না, রাইট? সো হেল্প ব্যক্তিবাচকের ক্ষেত্রে একটাই রুল আছে, কিন্তু সেটা কি রকম দেখুন। যখন হেল্প থাকবে পজিটিভ ভার্ব হিসেবে, তখন আমরা সাবজেক্ট ইউজ করব সেন্টেন্সে ওয়েল, তারপরে পজিটিভ হিসেবে হেল্প ইউজ করব, তারপর আমরা সিমিলারলি অবজেক্ট ইউজ করব। অবজেক্টটা অবভিয়াসলি পারসনই হবে যেহেতু হেল্প করা বোঝাচ্ছে। এবং এর পরবর্তী ভার্বটা মনে রাখবেন দুইটা হতে পারে, আপনি দুইটা ইউজ করতে পারবেন এর পরবর্তী ভার্ব। ফার্স্ট চয়েস হিসেবে আপনি ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে পারবেন অথবা ইনফিনিটিভ ইউজ করতে পারবেন। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে টু এর পর ভার্বের বেস ফর্ম, রাইট? এরপর রিমেইনিং পার্ট। তাহলে মনে রাখবেন যখন হেল্প পজিটিভ ভার্ব, তখন অবজেক্ট পরবর্তী ভার্বটা হয় প্রেজেন্ট ফর্ম ইউজ করবেন অথবা ইনফিনিটিভ ইউজ করবেন। কিরকম বিষয়টা? মনে করুন বললেন যে মার্ক জুকারবার্গ মানুষটিকে উপরে উঠতে সাহায্য করেছিল, বা কোন একটা ব্যবসা বা বিজনেস চালাতে সাহায্য করেছিল কোন একটা গরিব মানুষকে। বললাম যে মার্ক জুকারবার্গ, আচ্ছা শুধু মার্কই বলি, এত বড় নাম না লিখে, মার্ক তারপর কি হবে? সাহায্য করেছিল, তাহলে হেল্পড বললাম, রাইট? হেল্পড পাস্ট ফর্মে। এরপর অবজেক্টে কি হবে? কোন একটা মানুষকে, মার্ক হেল্পড দ্য ম্যান, বললাম যে গাছে উঠতে, রাইট? ক্লাইম্ব, তাহলে ক্লাইম্ব মানে গাছে ওঠা, মানে কি? গাছে ওঠা। তাহলে কি হবে? মার্ক হেল্পড দ্য ম্যান, এই ভার্বটা ক্লাইম্ব কোন ফর্মে হবে? প্রথম চয়েস হচ্ছে আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে পারবো, ক্লাইম্ব দ্য ট্রি। আচ্ছা, ক্লাইম্ব দ্য ট্রি আমি লিখলাম না, হ্যাঁ এত বড় লিখলাম না। এরপরে যদি মনে করেন আপনি চাইলে এখানে প্রেজেন্ট ফর্মে ইউজ করতে পারবেন, আবার চাইলে এখানে কি ইউজ করতে পারবেন? টু ক্লাইম্বও বলতে পারবেন, মানে ইনফিনিটিভও ইউজ করতে পারবেন। ওয়েল, আপনি চাইলে এখানে ভার্বের প্রেজেন্ট ফর্ম ইউজ করতে পারবেন, আবার চাইলে ইনফিনিটিভও ইউজ করতে পারবেন যদি সেখানে হেল্প থাকে। যদি অপশনে প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে ফার্স্ট চয়েস আপনি প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম নেবেন, এবং সেকেন্ড চয়েস যদি দেখেন যে প্রেজেন্ট ফর্ম নেই তাহলে আপনি ইনফিনিটিভ ইউজ করতে পারবেন যখন হেল্পকে আমরা পজিটিভ ভার্ব হিসেবে ইউজ করছি। ওয়েল, এটা যদি বোঝা যায় তাহলে আমাদের মোটামুটি পজিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা শেষ। তবে আমি একটা কথা বারবার বলছিলাম যখন আমি আপনাদের বোঝাচ্ছিলাম, আপনারা হয়তো নোটিস করেছেন যে যখন
যখন হেল্প অথবা মেক অথবা গেট কোয়াজিটিভ ভার্ব হিসেবে ইউজ হচ্ছে। এর মানেটা অ্যাকচুয়ালি কি? এর মানে কি এরা অন্য ভার্ব হিসেবে ইউজ হতে পারে? অবশ্যই পারে। এরা কোয়াজিটিভ ভার্ব ছাড়াও নিজেদের আত্মপ্রকাশ করতে পারে, মেইন ভার্ব হিসেবে বা ট্রানজিটিভ ভার্ব হিসেবে। কিরকম? যেমন ধরুন এই হেল্পের কথাই যদি বলি, এই হেল্পকে আপনি মূল ভার্ব হিসেবে ইউজ করবেন, পজিটিভ ভার্ব হিসেবে ইউজ না করে। যেমন মনে করুন বললেন যে হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। তাহলে এই যেখানে হেল্প, এখানে হেল্প কি? এখানে হেল্প কি পজিটিভ ভার্ব? নো, এখানে হেল্প পজিটিভ ভার্ব না, এখানে অ্যাক্টিভ ভার্ব আছে এবং সাবজেক্ট নিজেই কাজ করছে, মানে সাবজেক্ট নিজেই সাহায্য করছে। এই জন্য এখানে হেল্প হচ্ছে প্রিন্সিপাল ভার্ব, মেইন ভার্ব, রাইট? হি হেল্পস মি, সে আমাকে সাহায্য করে। তার মানে শুধু হেল্প, মেক, গেট, হ্যাভ এগুলো কোন সেন্টেন্সে দেখা মাত্র আবার বলে দিয়েন না যে সেটা পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব হওয়ার জন্য অবশ্যই সেই ভার্ব কোন একটা অবজেক্টকে দিয়ে অর্থাৎ অন্য কাউকে দিয়ে কাজ করিয়ে নেওয়া বোঝাবে। অলরাইট, একইভাবে আপনাকে আরেকটা প্রমাণ দেই। ধরুন মনে করেন হ্যাভ, হ্যাভকে কখন পজিটিভ ভার্ব বলছেন? যখন সে অন্য একটা অবজেক্টকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে। কিন্তু হ্যাভ কিন্তু প্রিন্সিপাল ভার্ব বা মেইন ভার্ব হিসেবে ইউজ হতে পারে। কিরকম? যে ইউ হ্যাভ আ কার, আপনার একটা কার আছে, রাইট? এখানে দেখুন তো হ্যাভ মানে কি থাকা, এবং এরপরে কি অবজেক্টকে দিয়ে কোনো কাজ করে নেওয়া বোঝাচ্ছে? নো, ইট মিনস এখানে হ্যাভ পজিটিভ ভার্ব না, এখানে হ্যাভ হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। এই তো মোটামুটি আপনাদের পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা। তাহলে আপনারা অ্যাডমিশনের জন্য কিভাবে মনে রাখবেন? অ্যাডমিশন টেস্টে আপনাদের কোশ্চেন কিভাবে হবে? অ্যাডমিশন টেস্টে আপনাদেরকে ওইটা মনে রাখতে হবে যে হ্যাভ থাকলে তার পরবর্তী অবজেক্টের পর ভার্বটা কোন ফর্মে হয়। হ্যাভ থাকলে ব্যক্তিবাচক যদি হয় প্রেজেন্ট ফর্মে হয়, আর যদি বস্তুবাচক হয় তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়, মানে ভি3 ফর্ম হয়। আবার মেক থাকলে ব্যক্তি হোক বা বস্তু হোক, যে অবজেক্টই হোক না কেন, মেকের পরবর্তী ভার্বটা অলওয়েজ প্রেজেন্ট ফর্ম অর্থাৎ ভি1 ফর্মে হয়। এভাবে আপনাদেরকে প্রত্যেকটাই পাঁচটা একদম মাথায় মেমোরাইজ করে ফেলতে হবে, মনে রাখতে হবে, আত্মস্থ করতে হবে। তাহলেই অ্যাডমিশনে দেখবেন যে এই পজিটিভ ভার্ব থেকে প্রচুর কোশ্চেন আসে, আর সেই কোশ্চেনের আনসার করা আপনার জন্য কোনো বিগ ডিল হবে না। সো আমরা এর পরবর্তীতে পজিটিভ ভার্বের এবং ভার্বের যে আলোচনা হয়েছে আজ পর্যন্ত, অর্থাৎ টোটাল ভার্বের নিয়ে, টোটাল ভার্বের উপর বিগত বছরের বিভিন্ন কোশ্চেন, বিসিএস এ আসা, জবে আসা কোশ্চেন, তারপরে বিভিন্ন ভার্সিটিতে আসা কোশ্চেন, মেডিকেলে আসা কোশ্চেন, ইঞ্জিনিয়ারিং এ আসা কোশ্চেন গুলো সলভ করব। সো সলভিং ক্লাসে আপনাদের সাথে দেখা হচ্ছে কোশ্চেন নিয়ে। তা আর আপনারা, আই হোপ যে আপনাদের বলেছিলাম প্রথম ক্লাসে যে আপনাদেরকে কিন্তু মেমোরাইজিং পার্টগুলো নিজের দায়িত্ব নিয়ে প্রতিদিন মুখস্থ করতে হবে, প্ল্যান করতে হবে। ওকে, আমি আজকে 50টা পড়বো, পরের দিন 50টা পড়বো। সেটা ইডিয়ম থেকে শুরু করতে পারেন, কোন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে শুরু করতে পারেন। আমি যেই টপিকগুলো দিয়েছিলাম, যদিও সেই টপিকগুলো আমি আরো একবার আপনাদেরকে বলবো, বোর্ডে লিখে দেব। সো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ভেরি সুন। থ্যাংক ইউ।